এটা একটা জটিল যৌগ। জটিল যৌগের আয়রনের পরে কি NO লেখছেন না Na লেখছেন? NO আর H2O আর সালফেট। আচ্ছা, যেটা বের করতে হবে, আয়রনটা যদি বের করতে বলে তাহলে আমি আয়রনটা X বললাম। আর নাইট্রিক অক্সাইড, এটা আসলে নাইট্রিক অক্সাইড NO, যেটা এটা প্লাস আকারে থাকে, মানে ওর যোজনী এখানে কত? নাইট্রিক অক্সাইড এটা হচ্ছে এখানে থাকবে +1, তাহলে ওরটা হচ্ছে +1, আর পানি যেটা এটা হচ্ছে 0 × 5। সামনে বসুন। আপনার ভিডিও হয় না? আয়রন -2 -2 = 0, তাহলে x -2 x কত আসবে? স্যার মাঝখানে কিছু নাই? হ্যাঁ, 0 আর 1 এর মাঝখানে কিছু নাই? 0 আর 1 এর মাঝখানে প্লাস এটা প্লাস হবে, প্লাস। তাহলে এটা +1 +0 -2 = 0, সালফেট 2 মাইনাস। সরি, এখানে 2 মাইনাস আকারে আছে, সালফেটের উপরে 2 মাইনাস আকারে আছে। তাহলে ওভারঅল চার্জ এখানে কত? -2। তাহলে এখানে -2 যদি হয় -2 হবে, আর এখানে x এর মান কত আসবে? পুরোটা কত আসবে? x এর মান কত আসবে? -1 = -2, x সমান মাইনাস -1 আচ্ছা, এটা এটা একটু ঝামেলা আছে না? আচ্ছা, এটা বাদ দাও। এত কঠিন না লাগতো না, সহজটা আমরা করি। তাহলে এটা করো তো দেখি। ক্রোমিয়াম Cr, এখানে 6টা, এখানে 3 মাইনাস। ফ্যানটা দিয়ে দাও, ফ্যানটা দিয়ে এখানে বসো। এখানে 3 মাইনাস, এটা ক্রোমিয়ামটা বের করো। ক্রোমিয়ামটা যদি বের করে তাহলে ক্রোমিয়ামটা X ধরবো, X। আর সায়ানাইডের মান আমরা জানি, সায়ানাইড হচ্ছে সায়ানাইড মাইনাস আয়ন আকারে থাকে। সায়ানাইড হচ্ছে একটা রেডিকেল, তাহলে ওর মাইনাস যদি হয় তাহলে -1 × 6 আছে কটা? 6টা। আর ইকুয়াল টু চার্জের কত দেয়া আছে? -3। তাহলে কত আসবে? x - 6 = -3 +3। তাহলে আমি ক্রোমিয়ামের যার মান কত? +3। আচ্ছা দেখো, এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো তো না? দেখো, এটা একটা জটিল যৌগ। জটিল যৌগের ফার্স্ট ব্র্যাকেটে যারা থাকে ওদের, এরা যদি সায়ানাইড থাকে তাহলে এরা মাইনাস হয়, -1। আমরা জানি সায়ানাইডের চার্জ হচ্ছে -1। আর পানি যদি থাকতো, কোনো নিষ্ক্রিয় মূলক যদি থাকতো, যেমন পানি যদি থাকে H2O, তাহলে H2 এর জন্য 0। আবার যদি অ্যামোনিয়া থাকতো ওর জন্য 0, কিন্তু সায়ানাইড থাকলে ওর মান কত? -1। আবার NO যদি থাকে তাহলে ওর জন্য হচ্ছে +1। এই কয়েকটা মনে রাখলেই হবে। এগুলো জানলে ভালো, এগুলো আসবে না পরীক্ষায়, কিন্তু এটা জানলা আর কি। তাহলে এটা একটা জটিল যৌগ, ওর ক্ষেত্রে ক্রোমিয়ামের যার মান কত সেটা বের করতে হয়েছে। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে এটা হচ্ছে সায়ানাইড, এটা যৌগমূলক। আর এই সায়ানাইড, হ্যাঁ, এই সায়ানাইডটা এর ওভারঅল যার মান কত? ওভারঅল হচ্ছে -1। আর আছে কয়টা? 6টা।
তাহলে -1 * 6 আর ক্রোমিয়ামের জন্য কত x আর ইকুয়াল টু -3 তাহলে x এর মান আসবে +3 তাহলে সেখানে ক্রোমিয়ামের যার মান কত +3 আর ফার্স্টে যেটা লিখছিলাম Na2 Fe CN5 স্যার হ্যাঁ স্যার যদি কার্বন থাকে তাহলে ইউজ করব নাকি ফোর ইউজ করব কার্বন শুধু এখানে কার্বন আছে যদি থাকে তাহলে কার্বন থাকলে ওর ক্ষেত্রে 2 দিবা 2 4 ব্যবহার করবা 4 হ্যাঁ 4 ব্যবহার করবা আর এখানে ফার্স্ট ব্র্যাকেট যেটা মানে কোন যৌগের মধ্যে যদি দেখা যায় ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে ওইটা একটা যৌগ মানে কি বলে রেডিকেল বা জটিল জটিল যৌগ না মানে এই টোটাল 30টা জটিল যৌগ কিন্তু ওটাকে বলা হয় ওদেরকে যৌগমূলক বলে তাহলে এটা যৌগমূলক হিসেবে কাজ করবে ওভারঅল এদের একটা চার্জ থাকবে তো সায়ানাইডের চার্জ হচ্ছে -1 অ্যামোনিয়ার কোনো চার্জ নাই পানির কোনো চার্জ নাই 0 নাইট্রিক অক্সাইডের চার্জ হচ্ছে +1 আচ্ছা এটা করো তো দেখি কি হবে এটা একটা জটিল যৌগ না সাধারণ যৌগ এটা একটা জটিল যৌগ জটিল যৌগের মধ্যে ওদেরটা ফার্স্ট ব্র্যাকেটে একটা সাবস্টেন্স থাকে আর ওভারঅল থার্ড ব্র্যাকেট দিয়ে থাকে হ্যাঁ এখানে আয়রনটা বের করো তো দেখি তাহলে এখানে সোডিয়াম কত সোডিয়ামের ধর্ম মান কত +1 * 2 আর আয়রনটা বের করতে গেছে তাহলে এটা x ধরব প্লাস সায়ানাইডের মান কত -1 * 5 আর নাইট্রিক অক্সাইড যেটা এটা একটা যৌগমূলক আকারে আছে এটা মান হচ্ছে +1 তাহলে ওভারঅল কত 0 তাহলে কত কত আসবে 5 তাহলে কত আসবে 2 x x = 0 x = কত +2 তাহলে এখানে আয়রনের যার মান কত +2 x বয়াস স্ক্যান কোন দিকে মনোযোগ তোমার কাউরে মন ভাড়া দিছো না স্যার তাহলে মনে করে আচ্ছা নরমাল একটা করতে দেই করো তো দেখি কোনটা করতে দিলাম ফেরাস সালফাইড SO4 সালফারটা বের করো তো দেখি ফেরাস সালফাইডে সালফারের যার মানটা বের করো ফেরাস সালফাইডে সালফারের যার মানটা বের করো এখান থেকে সালফার সালফারে যেটা হবে সেটা হচ্ছে x ধরলাম প্লাস অক্সিজেনে কত -2 * 4 আর আয়রনে কত 2 প্লাস x সমান কত 0 তাহলে x স্ট্যান্ডার্ড 8 থেকে 2 বাদে কত 6 সমান 0 সুতরাং x সমান 6 8 থেকে 2 বাদে x সমান কত আসবে 6 প্লাস 6 পাঁচ থেকে মনে গাড়িটা বলে দিই ঠিক আছে প্লাস 6 হবে ক্যালসিয়াম কার্বনেট একটা করো ক্যালসিয়াম একটা কার্বনেট একটা বের করো তো কার্বন এখানে কার্বনের যার মান কত বের করো কার্বন ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস 2 আর ওটা হচ্ছে x ধরি -2 * 3 তাহলে কত আসবে 0 তাহলে x 6 থেকে 2 বাদ দিলে -4 = 0 x সমান +4 তাহলে এখানে কার্বনের যার মান কত +4 হ্যাঁ তারপরে কি ঢাকা হ্যাঁ দেয়া হবে হবে স্যার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আচ্ছা গ্রুপে দিয়ে দেব সমস্যা নেই আচ্ছা এটা করো ফেরিক অক্সাইড আয়রনের যার মান বের করো Fe2O3 ফেরিক অক্সাইড কাটটা বের করুন আয়রনেরটা লেখা আছে আয়রনেরটা হচ্ছে তাহলে টয়েস x করব আয়রনের একটা হচ্ছে x তাহলে আছে কয়টা দুটো টয়েস x মাইনাস প্লাস -2 * 3 = 0 তাহলে টয়েস x সমান কত +6 x সমান কত +6 তাহলে আয়রন তার মানে এখানে প্লাস বুঝতে পারছো
সোডিয়াম কার্বন একটা করো, কার্বনে যার মান বের করো। না এটা তো কোনটা? প্লাস এক্স প্লাস এই যে এটা দেখো, এখানে কত 3 গুণে 6 -6, আর এখানে কত +2, তাহলে -6 +2 মাঝখানে কত বসবে? মানে -6 -6 এই পাশে -6 এই পাশে +2, তাহলে মাঝখানে কি হবে? +4 হবে। তাহলে এখানে x যদি ধরি x প্লাস -2 ইনটু 3, আর এখানে +1 ইনটু 2, এক্স ইকুয়াল টু 4 তাহলে x এর মান কত আসবে? x -6, তাহলে -4 ইকুয়াল টু 0, x সমান প্লাস। ওকে, আচ্ছা যোজ্যতা কাকে বলে এটা তো পড়াইছি, চ্যাপ্টার 5 এ পড়াইছি তাই না? তাহলে লেখো জারণ মান এবং যোজনী পার্থক্য। বড় করে লেখো জারণ মান এবং যোজনী পার্থক্য। জারণ মান এবং যোজনী পার্থক্য লিখছো? 1 নাম্বার লেখো, সংজ্ঞাটা লেখো। 1 নাম্বার লেখো সংজ্ঞা। যৌগ গঠনের সময় কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে, কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে। এটা এমনি দেখা যায় না, বৈশিষ্ট্য দেখে ধারণ নাম যদি তারপর আছে না না বৈশিষ্ট্য করতে পারো ইউরিস। এমনি দেখো জারণ মান আর যোজনী। জারণ মানের সংজ্ঞা লেখো। 1 নম্বরে লেখো সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে লেখো যে যৌগ গঠনের সময় কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে। এটা 2 দিছিস কেন? সোডিয়ামের জারণ মান কি 2 নাকি? সোডিয়াম তো +1। যৌগ গঠনের সময় কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে, ফলে এদের যে সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ সংখ্যা বলে। যৌগ গঠনের সময় কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে, ফলে এদের যে সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ সংখ্যা বলে। যৌগ গঠনের সময় কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে, ফলে এদের যে সংখ্যার পরিবর্তন হয় তাকে জারণ সংখ্যা বলে। আর যোজনী লেখো। কোন মৌলের শেষ কক্ষপথে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে সেটিকে তার যোজনী বলে। কোন মৌলের শেষ কক্ষপথে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে তার যোজনী বলে। অযুগ্ম ইলেকট্রন থাকে, কোন মৌলের শেষ কক্ষপথে যতগুলো অযুগ্ম অযুগ্ম মানে হচ্ছে আলাদা আলাদা, জোড়াবিহীন। অযুগ্ম ইলেকট্রন থাকে সেটিকে তার যোজনী বলে। তারপর লেখা হচ্ছে জারণ মান ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। জারণ মান ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। জারণ মান ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। যোজনী ক্ষেত্রে লেখো যোজনী ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না, যোজনী কখনো ঋণাত্মক হবে না। যোজনী দ্বারা কি বোঝায়? যোজনী হচ্ছে কয়টার সাথে যুক্ত হতে পারে, মানে কোন একটা মৌল কতগুলো হাত আছে। এখন হাতের সংখ্যা কি হবে? হয় নাই, হয় থাকবে নাই, না হয় তার আছে, আর থাকলে অবশ্যই। তারপর লেখো যে জারণ মান পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হতে পারে। জারণ মান পূর্ণ অথবা ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী
যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হয়, যার মান পূর্ণ বা ভগ্নাংশ হতে পারে। যোজনী সর্বদা পূর্ণ সংখ্যা হয়, যোজনী সর্বদা পূর্ণ সংখ্যা হয়। জারণ সংখ্যাকে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। জারণ মানকে প্লাস অবলিক মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। জারণ মানকে প্লাস অথবা মাইনাস, প্লাস কমা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু যোজনীকে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় না। মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। প্লাস মাইনাস নাই। অঙ্কের নিয়ম তো আমরা জানি এর আগে কিছু না করে প্লাস। নেক্সট লেখো তারপরে একটি নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট মৌলের জারণ মান বিক্রিয়ক এবং উৎপাদে ভিন্ন হতে পারে। জারণ মান বিক্রিয়ক এবং উৎপাদে ভিন্ন হতে পারে। বিক্রিয়ক এবং উৎপাদে ভিন্ন হতে পারে। তাহলে একটি নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট মৌলের জারণ মান বিক্রিয়ক এবং উৎপাদে ভিন্ন হতে পারে। আর ওখানে লেখো যে নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট মৌলের জারণ মান যোজনী। নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট মৌলের জারণ মান নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট বিক্রিয়ায় জারণ মান নির্দিষ্ট। যোজনী নির্দিষ্ট বিক্রিয়া নির্দিষ্ট মৌলের যোজনী নির্দিষ্ট। যেমন দিয়ে লেখো পটাশিয়াম ক্লোরাইড ClO3, এখান থেকে যখন বিক্রিয়া থেকে উৎপাদ যখন তৈরি হয় তখন তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। দেখো ক্লোরিন এখানে যার মান কত +5, আর ক্লোরিনের এখানে যার মান কত -1। তাহলে বিক্রিয়কে যার মান 1 আর উৎপাদে যার মান অন্যরকম। কিন্তু দেখো আমরা যদি যোজনী হিসাব করি, যেমন কার্বন প্লাস অক্সিজেন, এখানে কার্বন ডাই অক্সাইড, এখানে বিক্রিয়ক ও উৎপাদে কার্বন এর জারণ মান উভয় ক্ষেত্রে 4। যোজনী মানে এখানে যা ওর যোজনী যা, বিক্রিয়কে যোজনী যাও, উৎপাদের যোজনী সেম। কিন্তু জারণ মান হিসেব করলে দেখো ক্লোরিন এখানে জারণ মান +5, এখানে জারণ মান কত -5। বিক্রিয়কে কার্বনের এখানে যোজনী যা থাকবে, এখানে গিয়েও যোজনী সেম হবে। এখানে যোজনী ওর 4, এখানে যোজনী 4। কিন্তু জারণ মান যদি হিসাব করি, এখানে তো ওর জারণ মান 0, এখানে জারণ মান +4। জারণ মান হিসাব করলে ওর এখানে 0, এখানে +4। কিন্তু যোজনী হিসাব করলে এখানেও 4, এখানেও 4। এই যে যোজনী হিসাব করলে কি সেম? হ্যাঁ, এখানে যোজনী হিসাব করলে সেম হবে। যোজনী 1, এখানে যোজনী 1। এখানে ক্লোরিনের যোজনী 1, এখানে ক্লোরিনের যোজনী, কিন্তু জারণ মান +5 এখানে -1। ওকে, কিন্তু অক্সিজেনের সাথে না।
জি আচ্ছা কি তাকাও এখানে তো একটা হয় না অনেকগুলো এখানে এখানে অক্সিজেন ইয়ে করে আছে এরকম করে আছে ঠিক আছে এখানে ক্লোরিন এরকম করে আছে তাহলে দেখো সবার যদি ক্লোরিনের যোজনী কত ক্লোরিন এক হাতে অক্সিজেন ধরে আছে যোজনী এক কিন্তু যার মান হিসাব করলে প্লাস পাই আর এখানে ওর যোজনী কিন্তু একই আছে মানে যোজনী হিসাব করলে ওরও হয় কিন্তু আমরা যদি যার মান হিসাব করি প্লাস পাই করে আচ্ছা নেক্সট তারপরে লেখো জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া পরীক্ষা এটা আসবে খ নম্বরে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া ব্যাখ্যা করো আলাদা আলাদা একটা নতুন টপিক নতুন প্যারা করো কারণ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন থাকে গ্রাফাইটে ডায়াগ্রাম এখানে ডায়াগ্রাম ওই যে ফ্রি ইলেকট্রন থাকে ডায়াগ্রামটা আমি আঁকাইছি ব্যাখ্যা তো আমি বলি এটা কে দিছে এটা আমি না এটা লেখাইছি আঁকাইছি তো ছবি ওটা এটা দিবি এটা তো ওরে দেখ তিন হাত এই যে এই কার্বনটা দেখো এখানে ওর তিন হাত পূর্ণ হয়েছে এর তিন হাত পূর্ণ হয়েছে আর ওর এখানে তিন হাত পূর্ণ হয়েছে এখানে তিন হাত পূর্ণ হয়েছে ওর তিন হাত পূর্ণ হয়েছে এখানে তিন হাত পূর্ণ হয়েছে আর এখানে তিন হাত পূর্ণ হয়েছে এখানে তিন হাত পূর্ণ হয়েছে তাহলে দেখো তাহলে এখানে এক হাত দিয়ে এক স্তর আর এক স্তরের সাথে যুক্ত থাকবে চিত্র এটা এখানে ওরা প্রত্যেকের এখানে যতগুলো কার্বন আছে সবারই এক হাত খালি এখানে ওদের সবার এক হাত খালি ফলে এরা কি করে ইলেকট্রন পরিবহন করতে পারে কিন্তু গ্রাফাইটের এখানে কোনো হাত খালি নেই যার জন্য এখানে ওর মুক্ত কোনো ইলেকট্রন নাই এর জন্য বিদ্যুৎ পরিবহন করবে ডায়মন্ডের এটা ডায়মন্ড এটা হচ্ছে গ্রাফাইট স্যার কি বাংলা বলে রে এটা গ্রাফাইট হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড এর জন্য বিদ্যুৎ পরিবহন করে না ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করবে না কারণ ওর এই পাশে কিন্তু কার্বন আছে এখানে কার্বন আছে সব জায়গায় কার্বন আছে যার জন্য ওর কোনো হাত খালি নাই কিন্তু গ্রাফাইটের প্রত্যেকটা কার্বনেরই একটা করে হাত খালি যার জন্য কি করতে পারে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে মানে এরা একটা স্তর আর একটা স্তরের সাথে এরা এরকম করে থাকে এর জন্য আমরা লিখছি উপরে একটা স্তর এর জন্য এরা স্লিপি হয় কিন্তু গ্রাফাইটগুলো স্লিপি হবে কেন কারণ এরকম একটা আরেকটা স্তরের উপর মানে স্তর স্তর করে থাকে এবং এখানে ফ্রি ইলেকট্রন মানে এরা ইলেকট্রন কন্ডাক্টিভিটি থাকে ইলেকট্রন নেওয়ার অথবা পরিবহন করার ক্ষমতা থাকে এই জন্য এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে এক হাত খালি বুঝছো না এক হাত খালি বিধায় ওরা নিজেদের সাথে একটু একটা আরেকটার উপরে থাকে কিন্তু যদি ইলেকট্রন পরিবহন করার ক্ষমতা যদি বলি যে হ্যাঁ ওদের মাঝখানে আসবে যদি আমি ইলেকট্রন দিতে পারি আসবে কিন্তু ওদের মাঝখানে কোনো ইলেকট্রন নেওয়ার ক্ষমতা নাই সবার পূর্ণ হয়ে গেছে। আচ্ছা লেখো তাহলে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া ব্যাখ্যা করো
লেখো যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বলে। কি আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, লেখো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বলে এবং ইলেকট্রন গ্রহণ হলে তাকে বিজারণ বলে। একই সাথে ঘটে কেন এটা বলবো। তাকে কি বলে? বিজারণ। দাঁড়িয়ে লেখো যার জারণ ঘটে তাকে বিজারক বলে। যার জারণ ঘটে তাকে বিজারক বলে। যার জারণ ঘটে তাকে বিজারক বলে, আর যার বিজারণ ঘটে তাকে জারক বলে। দেখো বিজারক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। বিজারক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। বিজারক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং জারক ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এবং জারক ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। দেখো যদি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ না করে, তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারত না। তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারত না। হ্যাঁ, পারত না। কাজে বলা যায় জারণ যখন ঘটে সাথে সাথে বিজারণ ঘটে। কাজে বলা যায় জারণ যখন ঘটে সাথে সাথে সেখানে বিজারণও ঘটে। কারণ কাজে বলা যায় জারণ যখন ঘটে সাথে সাথে সেখানে বিজারণও ঘটে। প্রকৃতিতে ইলেকট্রন কখনো মুক্ত অবস্থায় থাকে না। প্রকৃতিতে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকবে না। কোন মৌল ইলেকট্রন ত্যাগ করলে অবশ্যই অন্য মৌলকে তা গ্রহণ করতে হবে। কোন মৌল ইলেকট্রন ত্যাগ করলে অন্য মৌলকে অবশ্যই তা গ্রহণ করতে হবে। ত্যাগ করলে, ছাড়লে, হ্যাঁ, মুক্ত অবস্থায় থাকে না। প্রকৃতিতে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে না। কোন মৌল ইলেকট্রন ত্যাগ করলে অন্য মৌলকে অবশ্যই ওই ইলেকট্রন গ্রহণ করতে হবে।
তাই একটি মৌলের জারণ ঘটলে অন্যটির অবশ্যই বিজারণ ঘটবে। তাই একটি মৌলের জারণ ঘটলে অন্যটির অবশ্যই বিজারণ ঘটবে। কোনগুলো জারণ পদার্থ কোনগুলো বিজারক পদার্থ লেখা দিছি তো। হ্যাঁ, অন্য মূল অবশ্যই ইলেকট্রন, তাই কি বললাম, তাই একটি মৌল ইলেকট্রন একটি মৌলের জারণ ঘটলে অন্য মৌলের অবশ্যই বিজারণ ঘটবে। সুতরাং বলা যায় জারণ বিজারণ একই সাথে ঘটে। সুতরাং বলা যায় জারণ বিজারণ একই সাথে ঘটে। সবাই একটু দেখো, যা পড়াইছি একটু দেখো। আচ্ছা, লেখো যে কয়েকটি জারক পদার্থের নাম। কয়েকটি জারক পদার্থের নাম। কয়েকটি জারক পদার্থের নাম। কয়েকটি জারক পদার্থের নাম। এক নম্বরে লিখো ফ্লোরিন। ফ্লোরিন F2। হ্যাঁ, কয়েকটি জারক পদার্থের নাম ফ্লোরিন F2। কমাতে লেখো ক্লোরিন। ক্লোরিন ক্লোরিন প্রথমে ফ্লোরিন F2, ক্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, আর কি আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ক্লোরিন বলতে শক্তিশালী জারক পদার্থ। হ্যাঁ, জারক। ফসফরাস, কার্বন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কি বললাম? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডও আছে। এগুলো সব হচ্ছে জারক পদার্থ। আরো কিছু লেখো। ব্রোমিন। ব্রোমিন এগুলা হচ্ছে তরল। এগুলা তরল, সরি কিতাব দিলাম, গ্যাসীয়। হচ্ছে গ্যাসীয়। আর তরলের মধ্যে আছে ব্রোমিন। ব্রোমিন Br2, ব্রোমিন আছে। তারপরে হচ্ছে তোমার হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড। তারপর আর কি আছে? ওটা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ H2O2। তারপর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3। এগুলো সব হচ্ছে তরল, তরল জারক। কিছু কঠিন জারকের নাম আছে। আয়োডিন। আয়োডিন কঠিন অবস্থায় থাকে। কঠিন কয়েকটা জারকের নাম যদি বলি, আয়োডিন I2, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্লোরেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, FeCl3, ফেরিক ক্লোরাইড,
তারপরে ফেরিক ক্লোরাইড বললাম, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড KClO3, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আছে। তারপরে কি আছে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, স্যার হ্যাঁ H2SO2 এটার উচ্চারণটা কি? হাইড্রোজেন সালফাইড, H2S, এটাই তো না? এই তুমি H2SO2 কই দিছি? স্যার ইমেলে একটা লেখছেন আছে সরি, H2SO4, স্যার ইমেলে স্যার একটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর কি আছে? এগুলো তো সব জারক, এগুলো সব জারক পদার্থ, জারক, এগুলোর নাম মনে রাখবা। আচ্ছা স্যার আর একটা স্টার দিয়ে লেখো, স্যার ইমেলে একটা লেখছেন না স্যার লেখো বেশি ঝুঁকি দেন কোন মৌল, এটা কি শুধু ম্যাঙ্গানিজ? হ্যাঁ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ডাই কোন মৌল সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করলে সেটি জারক হিসেবে কাজ করে। কোন মৌল সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করলে সেটি জারক হিসেবে কাজ করে। কোন মৌল সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করলে, কোন মৌল সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করলে সেটি জারক হিসেবে কাজ করে। বলো আয়রন, তারপর আয়রন থেকে আয়রন 2+, এন থেকে আয়রন 3+ হইল। তাহলে এই আয়রন 3+ এই কি হিসেবে কাজ করবে? জারক। কারণ এর ম্যাক্সিমাম ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা 3টা এবং 3টাই গ্রহণ করছে। তাহলে এখন সে কি করতে পারবে? সে কি আরো গ্রহণ করতে পারবে? সে কি আরো ত্যাগ করতে পারবে? পারবে না, কারণ সে সর্বোচ্চ 3টা ত্যাগ করে ফেলছে। তাহলে ওর এখন ত্যাগ করার কোনো ক্ষমতা নাই, এখন গ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে কি বলে? তাদেরকে জারক বলে। দ্যাট মিনস আয়রন 3+ যখন হবে, আয়রন 3+ এর আর ইলেকট্রন ত্যাগ করার কোনো ক্ষমতা নাই। এর জন্য আয়রন 3+ যুক্ত যে যৌগ, এই যৌগটা অবশ্যই জারক হবে। যেমন এই যে FeCl3, এটা জারক। কেন? আয়রন এখানে সর্বোচ্চ জারক মান কত? 3। যদি 3 প্রদর্শন করে, ওর আর 4 হওয়ার কোনো ক্ষমতা নাই, বরঞ্চ ওর 2 হওয়ার ক্ষমতা আছে। তাহলে ও এখান থেকে এখানে এটা আসতে পারবে, এখান থেকে এখানে আসতে পারবে। আবার যদি ওর কোনো মানে জারণ মান যদি প্রদর্শন না করে, সর্বনিম্ন জারণ মান যদি প্রদর্শন করে, তাহলে সে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে হবে সে বিজারক। আবার সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যবর্তী যদি হয়, তাহলে সে 2টা হিসেবে কাজ করে। সে জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। যেমন FeCl, আমরা নরমালি এটাকে বিজারক বলি, Cl2। ফেরাস ক্লোরাইড যদি হয়, তাহলে সেক্ষেত্রে জারক হবে না বিজারক হবে? FeCl2 সে জারক হবে না বিজারক হবে বলো তো? দুটো হিসেবে কাজ করতে পারে। FeCl2 সে জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। কারণ কি? এখানে জারক মান ওর কত? 2+, মানে সে সর্বোচ্চ ত্যাগ করতে পারে 3টা, আবার গ্রহণ করার সময় সে গ্রহণ করতে পারবে আরো 2টা, মানে ওর 2 হাতে খোলা আছে। সে ইচ্ছা করলে ত্যাগও করতে পারে, ইচ্ছা করলে গ্রহণও করতে পারে। এর জন্য সে জারক হিসেবে কাজ করে, আবার বিজারক হিসেবে কাজ করে। জারক বিজারক দুটো হিসেবে কাজ করতে পারে। তো এই কথাটা লেখো, সর্বনিম্ন জারণ মান প্রদর্শন করলে, সর্বনিম্ন জারণ মান প্রদর্শন করলে বিজারক হিসেবে কাজ করে। সর্বনিম্ন জারণ মান প্রদর্শন করলে বিজারক হিসেবে কাজ করে। আর সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করলে সে জারক হিসেবে কাজ করবে। সর্বোচ্চ জারণ মান হইলে সে জারক হিসেবে কাজ করবে, আর সর্বনিম্ন জারণ মান প্রদর্শন করলে সে বিজারক হিসেবে কাজ করবে। লিখছো? আচ্ছা, লেখো কয়েকটি বিজারক পদার্থের উদাহরণ।
এতক্ষণ তো বললাম জারক পদার্থ কারা কারা? আপনি টাইম চেঞ্জ করলেন আমরা বললাম না কবে টাইম চেঞ্জ করছি? এখন তো ভিডিও বলছিল তুমি তুমি একটা বাটার বন জানো? এটা আলুর বস্তা স্যার বাটার এক্সাম ইংলিশ এর গান ও একটা বাটার বন। আচ্ছা, কয়েকটি বিজারক পদার্থের নাম। গ্যাসীয় বিজারক হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড। একই ছিল সামনে ভিডিও তাহলে গ্যাসীয় বিজারক কারা আছে? হাইড্রোজেন আছে, তারপরে হাইড্রোজেন সালফাইড আছে। এর কি বিজারক? হ্যাঁ, বিজারক হাইড্রোজেন সালফাইড। এই বলো, এখানে হাইড্রোজেন সালফাইড কেন বিজারক হয়েছে? সালফারের সর্বোচ্চ জারণ মান কত হতে পারে? 6। আর এখানে কত হয়েছে সে? 2। তাহলে আমরা কি বলছিলাম? সর্বনিম্ন জারণ মান প্রদর্শন করলে সে হবে বিজারক। আবার সালফার ডাইঅক্সাইড দেখো, এখানে সালফারের জারণ মান কত? 4। সে জারক বিজারক দুটো হিসেবে কাজ করতে পারে। বুঝতে পেরেছো? কিন্তু সালফার ট্রাইঅক্সাইড যদি আমি বলি, অবশ্যই সে জারক হবে। কেন? কারণ সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সালফারের জারণ মান কত? +6। এইটাই ম্যাক্সিমাম, এটাই বেশি। তাহলে সেক্ষেত্রে সে কি হবে? সে হবে জারক। বাট এই ক্ষেত্রে সে জারক বিজারক দুটোই হতে পারে। আমরা মেইনলি এটাকে বিজারকে নিই। এটা সালফার ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। আর কি আছে? কার্বন মনোক্সাইড। দেখো, কার্বনের সর্বোচ্চ জারণ মান কত? 4। কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে কত? 2। তাহলে এখানে কার্বন মনোক্সাইড অবশ্যই বিজারক হবে। কার্বন মনোক্সাইড সহজ, এগুলো দেখলেই বুঝবা। আচ্ছা, তারপর আর কি আছে? তারপরে হচ্ছে তোমার তরলের মধ্যে লেখো নাইট্রাস অ্যাসিড HNO2। তরলের মধ্যে HNO2। দেখো, নাইট্রোজেনের জারণ মান 5 হয়, 5 পর্যন্ত হয়। এখানে কত? নাইট্রোজেনের 2। 2 গুণে 4, 4 থেকে 2 +3। এখানে হচ্ছে +3। কিন্তু নাইট্রোজেনের সর্বোচ্চ কত হতে পারে? 5 হতে পারে, +5 পর্যন্ত হতে পারে। এই জন্য সব এখানে জারণ মান কম বিধায় সে কি হবে? বিজারক। এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। এই শোনো, আরো একটা জিনিস ইম্পর্টেন্ট। সর্বোচ্চ জারণ মান হলে আমরা বলি ইক, আর কম হলে সেটাকে বলি আস। তাহলে এটার নাম কি হবে? নাইট্রাস অক্সাইড। কথা ক্লিয়ার? নাইট্রাস অক্সাইড। তারপর লেখো সালফিউরাস অ্যাসিড H2SO3। সালফিউরাস অ্যাসিড H2SO3। সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। দেখো, সালফারের সর্বোচ্চ মান কত? +6 হয়। কিন্তু এখানে 3 গুণে 6, 6 থেকে 2 বদলে কত? 4। এখানে সালফার হচ্ছে +4। তাহলে দেখো, সর্বোচ্চ জারণ মান হতে পারে +6, এখানে হয়েছে কত? +4। তাহলে এখানে কি হবে? সে কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। মানে আমরা নরমালি এটা জারক বিজারক হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমরা নরমালি একে বলবো বিজারক। মানে সর্বোচ্চ জারণ মান যদি হয় তাহলে তার জারক ছাড়া কোনো গতি নেই, কিন্তু তার চেয়ে যদি কম হয় তাকে আমরা বিজারকের মধ্যে ফেলাই দেব। কথা বুঝে গেছে? এই বুঝছো? এই তুমি বুঝতে পারছো? ইংরেজি বলতে না। এই তামিম বুঝছো? এই ইয়েস তুমি বুঝছো? লিওন নেক্সট। তারপরে লেখো হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr। তরল কে দুইটা দিলে HBr, এই যেগুলো সব তরল। হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr। হাইড্রিওয়িক অ্যাসিড HI, হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড অথবা এটাকে আমরা হাইড্রোব্রোমিক বলতে পারি, হাইড্রোজেন ব্রোমাইড বলতে পারি, অথবা হাইড্রোব্রোমিক অ্যাসিড। হাইড্রোজেন ব্রোমাইড অথবা হাইড্রোব্রোমিক অ্যাসিড। হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড। আর এটার নাম কি হবে? একদম বলো, এটার নাম কি হবে? আয়োডিক অ্যাসিড। আয়োডিক অ্যাসিড অথবা হাইড্রোজেন আয়োডাইড বলতে পারি। হাইড্রোজেন আয়োডাইড বলা যায়, অথবা আমরা জানি হাইড্রোজেন আয়োডাইড সে অ্যাসিডিক হিসেবে কাজ করে।
তার কিন্তু অ্যাসিড প্রপার্টি আছে, যেহেতু তার হাইড্রোজেন আছে সে অ্যাসিড প্রপার্টিজ তার প্রদর্শন করে। আচ্ছা, কিছু বিজারক পদার্থের নাম লেখো। সকল ধাতু লেখো, অধিকাংশ ধাতু। বিজারক কঠিন, কঠিনের মধ্যে লেখো, কঠিনের মধ্যে লেখো অধিকাংশ ধাতু। কার্বন, অধিকাংশ ধাতু কার্বন। তারপরে হচ্ছে ফেরাস ক্লোরাইড FeCl2, ফেরাস সালফেট FeSO4। দেখো এ কত কত ইজি। সে জারক না বিজারক আমি বলে দিই, জারক মান দেখে ওর কত +2, এখানে +2, তাহলে ওর সর্বোচ্চ জারক মান কত +3। যেহেতু সর্বোচ্চটা প্রদর্শন হয় নাই, সর্বনিম্নটা হয়েছে, তাহলে সে কি হিসেবে কাজ করবে? বিজারক। তাহলে ফেরাস ক্লোরাইড, এবং জারক মান কম হলে সেটাকে বলা হয় আস, আর যদি বেশি হইতো সেটাকে বলতাম ই। আচ্ছা, তাহলে ফেরাস ক্লোরাইড লিখছো, ফেরাস সালফেট। স্টেনাস ক্লোরাইড SnCl2, স্টেনাস ক্লোরাইড SnCl2, স্টেনাস ক্লোরাইড। তুমি আমাকে এটা বলো, হ্যাঁ স্টেনাস SnCl4, স্টেরিক ক্লোরাইড। এ জারক না বিজারক বলতো? তুই বল, তুমি বলো। স্টেরিক ক্লোরাইড সে জারক হবে না বিজারক হবে? আরেকটা বলে দেই, সেটা হচ্ছে স্টেনামের জারক মান 2 হয়, +2 হয়, +4 হয়, সর্বোচ্চ +4। আর স্টেনামের এখানে স্টেনিক ক্লোরাইডে এখানে জারক মান কত? +4, মানে এখানে সর্বোচ্চ জারক মান প্রদর্শন করছে। তাহলে আমি এটা কি বলবো? এটা জারক না বিজারক? জারক। তাহলে সে জারক হিসেবে কাজ করবে। আর এখানে ওর জারক মান কত হইছে? +2, তাহলে সে কি হিসেবে কাজ করবে? বিজারক। আচ্ছা, নেক্সট লিখছো SnCl2, স্টেনাস ক্লোরাইড। তারপর হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড HgCl2, মার্কিউরাস ক্লোরাইড। তাহলে না Hg2Cl2, মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড। দেখো মার্কিউরাস, এখানে মার্কারি যোজনী কত বলো? জারক মান কত? +1। এর মানে হচ্ছে +1 × 2, তাই না? মানে +1, ওর জারক মান +1। আর মার্কারের সর্বোচ্চ জারক মান কত? 3 হইতে পারে। মানে ওর এখানে জারক মান হচ্ছে +1, সর্বনিম্ন ব্যবহৃত হয়েছে, তাহলে সে কি হবে? বিজারক হবে। আর যদি আমি এটা দিতাম HgCl3 যদি দিতাম, তাহলে মার্কিউরিক ক্লোরাইড হতো, তাই না? সেক্ষেত্রে কি হতো? সে জারক। নেক্সট আবার লেখো। আচ্ছা, তারপরে লেখো, তারপরে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড সোডিয়াম থায়োসালফেট, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এটার সংকেত হচ্ছে দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, C2H2O4, কি ধাতু? H2C2O4, H2C2O4, two mole of water। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড হচ্ছে H2C2O4, 2 mole of water। অথবা আমরা এটাকে এমন করে লিখতে পারি COOH আর COOH, এটা হচ্ছে তার সংকেত। এখানে কার্বন মানে অক্সালিক অ্যাসিড বলতে বোঝায় যার মধ্যে কার্বন দিলে COOH গ্রুপ দুটো থাকবে। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, তার মধ্যে 2 অণু পানি, মানে সে ক্রিস্টাল অবস্থায় আছে। অক্সালিক অ্যাসিড সে ক্রিস্টাল অবস্থায় আছে। আচ্ছা, এগুলো হচ্ছে एग्जांपल। সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, আচ্ছা, এখানে সালফারের জারক মান কত বলো? হ্যাঁ, হ্যাঁ, এই হিমেলে বল, হিমেলে বলো, সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারক মান কত? এবারে তার মাইরা হ্যাঁ, কি? এর সালফারের জারক মান কত হবে? +2, তাই না? দেখো সালফারের সর্বোচ্চ যোজনী কত ছিল?
6 কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে কত লাস্ট তাহলে এখানে সর্বনিম্ন যোজন ব্যবহৃত হয়েছে এই জন্য এখানে সালফার আমরা কি বলবো সে জারক না বিজারক বিজারক ওকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সোডিয়াম থায়োসালফেট আছে সে বিজারক আচ্ছা নেক্সট তারপরে জারক কয়টা পদার্থ লেখো যে জারণ বিজারণ জারণ বিজারণ বিক্রিয়া বড় করে লেখো জারণ বিজারণ বিক্রিয়া তারে একটা হবে কথা কইছ না এক নম্বরে লেখো সংযোজন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে এক নম্বরে লেখো সংযোজন দুই নম্বরে বিয়োজন তিন নম্বরে প্রতিস্থাপন 4 নম্বরে দহন এগুলো সব হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া প্রশমন হচ্ছে নন রিডক্স বিক্রিয়া নন রিডক্স এর মধ্যে কারা আছে প্রশমন এবং অধঃক্ষেপণ আচ্ছা এখন তোমরা একটা কোশ্চেন লেখো তোমরা লেখো যে এই সকল বিক্রিয়ার সংজ্ঞা এবং উদাহরণ দেখো এই সকল বিক্রিয়ার সংজ্ঞা এবং উদাহরণ এইচডব্লিউ করে নিয়ে আসি পারো ঠিক আছে দেখা যাবে শুক্রবারে 7টায় আসো শুক্রবারে আসবা হ্যাঁ বুধবার এটা শুক্রবারে 7টায় বুঝতে পেরেছো হ্যাঁ সকাল 7টা হ্যাঁ হ্যাঁ এটার সংজ্ঞার উদাহরণ আরেকটা কোশ্চেন লেখো সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বা সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় ব্যাখ্যা করো দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় কেন ব্যাখ্যা করো সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় সংশ্লেষণ হচ্ছে মৌল মৌলের সাথে হবে রিঅ্যাকশন আচ্ছা আমি একটু বলে নেই দেখো শর্টকাটে 1 মিনিটে যেমন নাইট্রোজেন আর একটা এর থেকে অ্যামোনিয়া তৈরি হলো এই দেখো এদিকে তাকাও দেখো এটা একটা মৌল তার থেকে একটা যৌগ তৈরি হলো আবার জিঙ্কের সাথে অথবা আবার একটা হতে পারে অ্যামোনিয়ার সাথে ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে ফেরিক ক্লোরাইড হলো এই দেখো এরা দুইজনের সংযোজন বিক্রিয়া কারণ কি যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি হয়েছে কিন্তু এরা হচ্ছে শুধু মৌল মৌলের থেকে যৌগ তৈরি হয়েছে আর এরা যৌগ মৌলের সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করছে মানে এরা ছিল আগে সিঙ্গেল এরা ফার্স্ট টাইম বিয়ে করছে এটা হয়ে গেছে নতুন পদার্থ আবার এরা আছে আগে ডিভোর্স প্রাপ্ত এর সাথে নতুন আরেকটা সিঙ্গেল পারসনের যদি সম্পর্ক হয় তাহলে সেটা হয়ে যাবে এরা সবাই এদের মাঝখানে সবারই সংযোজন হয়েছে কিন্তু সংশ্লেষণ শুধু ওদেরকেই বলবো যারা নতুন অবস্থায় হয়েছে সিঙ্গেল অবস্থা থেকে যারা দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন অন্তর্গত ভাগ সকল সংশ্লেষণ সংযোজন সংশ্লেষণ নয় হ্যাঁ সংশ্লেষণ হওয়ার জন্য তোমার কি লাগবে মৌল লাগবে তাহলে এদের মৌল যারা আছে তারা একই সাথে সংযোজন প্লাস সংশ্লেষণ সকাল 7টায় শুক্রবারে হ্যাঁ এই কার কোন শীট বাকি আছে লিখে যাও এই শীটে এর নাম লেখো কোনটা লিখে দিয়ে গেছিলাম লিখে দিতে জি স্যার লিখে দিতে এই যে এটা নাকি এই এখানে আবার লেখো এই যে এটা নাকি
দাও ওই যে সাউ যে এটা আরে আগেরটা উল্টা না ওই যে এটা এটা অনেক লাগে এটা আগে ওই আমি কাল ফেলেছি আচ্ছা এটা লিখে দাও কার কোনটা লাগবে লিখে দাও কার কোনটা লাগবে লিখে দাও ওই ফ্যানটা বন্ধ করে দাও